के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। কারো ডকুমেন্ট থাকলে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে রোগীদের আপাতত গণনার কম ফাঁসিতে না হয়। নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজ আমাদের সঙ্গে আছেন শ্রীযুক্ত রবীন বিশ্বাস মহাশয়, উত্তর মহানগর টাউন তৃণমূল কংগ্রেসের ইনচার্জ। আসুন ওনার কাছ থেকে এই যে এখন যে জিনিসটা নিয়ে সারা বাংলা উত্তাল হয়ে উঠেছে, সেটা হচ্ছে এসআইআর এবং এনআরসি। এসআইআর জিনিসটা কি, এবং এসআইআর শুনেই যেদিনই এসআইআর অ্যানাউন্স হয়েছে তার 24 ঘন্টাও কাটেনি, তারপর থেকে কিন্তু আত্মহত্যার খবর আমাদের কানে আসতে শুরু করেছে। পানিহাটিতে একজন আত্মহত্যা করেছেন, দিনহাটায় একজন আত্মহত্যা করতে গেছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি এখন চিকিৎসাধীন আছেন। তো এই যে একটা আতঙ্ক, এসআইআর জিনিসটা কি, এবং এসআইআর আমরা যতদূর জানি যে শেষ বোধহয় 2002-এ হয়েছিল, তারপর এসআইআর হয়নি। তো এই নিয়ে অনেকগুলো প্রশ্ন থাকছে, এত বছর পর আবার এসআইআর কেন হচ্ছে, মাঝখানে কেন হয়নি, সব কিছু নিয়ে রবীন্দা কি বলেন, এই প্রশ্নের উত্তর কি দেন, জেনে নেব রবীন্দার কাছ থেকে। নমস্কার দাদা। প্রথমেই জিজ্ঞেস করবো, এসআইআর জিনিসটা কি, যার কারণে এত মানুষ আতঙ্কিত হচ্ছেন এবং আমরা আত্মহত্যার খবর পাচ্ছি, আত্মহত্যা করার চেষ্টা করেছেন, কেউ আত্মহত্যা করে ফেলেছেন, এই যে মানুষ নিজেকে শেষ করে দিচ্ছেন এসআইআর এর আতঙ্কে, এসআইআর জিনিসটা কি? প্রথমেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা তুমি বললে যে এসআইআর জিনিসটা কি, দেখো এই লাস্ট 11 বছর ধরে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, যখনই কোনো বিল আনার চেষ্টা করেছে, তাতে মানুষের মৃত্যু অবধারিত। সে তুমি ডিমনিটাইজেশন বলো, তুমি চাষিদের জন্য বিল বলো, এখন আবার এসআইআর, এনআরসি, সিএ, দেখো যেটা ভারতবর্ষের মানুষের জন্য যেটা প্রয়োজন, সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো নিয়ে বিন্দুমাত্র চিন্তিত না। সেটা তোমার বেকারত্বের সমস্যা হোক, মূল্যবৃদ্ধি হোক, তোমার এই যে বলছে আজকে যে বাইরের থেকে লোক চলে আসছে, মানে অবৈধভাবে অনুপ্রবেশ করছে। এতদিন ধরে তুমি আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী, ওনার বক্তব্য শুনবে, যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই অনুপ্রবেশকারীদের ইস্যুতে উনি বলছিলেন যে হোম মিনিস্টারের হাতে আর্মি আছে, বিএসএফ আছে, এয়ারফোর্স আছে, মিলিটারি আছে, তাহলে বর্ডার থেকে কি করে লোক ওপার থেকে এপারে আসতে পারে? তার মানে আমাদের সৈন্যরা কমজোর না, কমজোর দিল্লিতে বসে থাকা এই সরকার কমজোর, যার এই নীতির জন্য এদের কারণে বাইরের থেকে লোক আসতে পারছে। আর 11 বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে, এরপরে যদি অনুপ্রবেশকারীরা ভেতরে ঢোকে, ভারতবর্ষে প্রবেশ করে, তো এই সরকারের তো এখনই এই মুহূর্তে রেজিগনেশন দিয়ে চলে যাওয়া উচিত। তুমি চিন্তা করো যে এই আবার এই মানে গতকাল প্রদীপ কর বলে ভদ্রলোক, উনি আত্মহত্যা করলেন। তো এরকম জিনিস যদি হতে থাকে তাহলে দেশের দুর্ভাগ্য, এটা দেশের দুর্ভাগ্য যে একটা সরকার, যে সরকার নির্বাচিত হয়েছে ভারতবর্ষের মানুষের ভোটের দ্বারা, তাদের ভোটে নির্বাচিত হয়ে যাওয়া সরকার তাদের সেই জনগণের কাছ থেকে কাগজ দেখতে চাইছে। এখন প্রশ্ন এইটাও যে 2002-এর ভোটার কার্ডে যাদের নাম থাকবে তারা ভারতবর্ষের নাগরিক। তা আমার কথা হচ্ছে যে 2002 কেন, 2001 নয় কেন, 2005 নয় কেন, হঠাৎ 2002টাকেই কেন ঠিক করা হলো? তার
মাপকাঠি কি আছে ওরাই বলতে পারবে, আর ওদের বলার কোনো উত্তরও থাকে না। একটার পর একটা বিল এনেছে, একটার পর একটা বিল আবার ওরা ফেরত নিতে বাধ্য করেছে। তৃণমূল অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক আন্দোলন করেছে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি পর্যন্ত যাওয়া হয়েছে। এই 100 দিনের কাজ নিয়ে এই সবে একটা সুপ্রিম কোর্টের হাতে এত বড় একটা ভর্সিত হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু এদের লজ্জা নেই, কিছু করারও নেই। আর যেখানে আমরা মানুষকে একসঙ্গে আমরা চলতে শিখেছি, একসঙ্গে আমরা এতগুলো স্বাধীনতার সময় থেকে আমরা দেখে আসছি যে দেখুন মাস্টারদা চট্টগ্রামের এই ঘটনাটার পরে ওনাকে কারা নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন? তারা তো বাঙালি ছিলেন না। তো অথচ এই মাস্টারদাকে ধরিয়ে দিল কে? তারই আত্মীয় ধরিয়ে দিল। তো জিনিসটা হচ্ছে যে কাদের কতটা অবদান আছে দেশের স্বাধীনতার থেকে নিয়ে দেশটাকে এরকম করে সুন্দর করে গড়ে তোলার পেছনে কাদের অবদান আছে। যাদের কোনো অবদান ছিল না, একটাও লোক গুজরাতের আপনি পাবেন না যে ফাঁসি কাটে যাকে ঝুলতে হয়েছে, ঠিক আছে? তো তারাই আজকে যারা স্বাধীনতার সময় যারা ব্রিটিশদের তাবেদারি করেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যারা ধরিয়ে দিয়েছে, তারা এখন দেশপ্রেমের কথা বলছে। আর রইল যে SIR এর কথা, এর আগেও আমরা আসামে লক্ষ্য করেছি 16 লক্ষ মানুষের মধ্যে বোধহয় 12 লক্ষ হিন্দু, তারা ডিটেনশন ক্যাম্পে। সরকারের যেটা কাজ সরকার সেটা করুক, বেকার সমস্যা মেটাক। এখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমাদের ওই ছেলের মেয়েরা বিহারের গিয়ে একটা বক্তব্যে বললো যে রিলস বানিয়ে প্রচুর টাকা রোজগার হচ্ছে। ছেলেমেয়েরা রিলস বানাচ্ছে, মোবাইলে রিলস বানাচ্ছে। ওই বাবা মাদের একবার মনের অবস্থাটা চিন্তা করে দেখো তো, যারা ছেলে মেয়েদের বলে যে মোবাইল থেকে দূরে থাকো, মোবাইলে এসব করো না। কি শিক্ষা দিতে চাইছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে? কি বলতে চাইছেন? বলছে রিলস বানিয়ে টাকা রোজগার করো, রিলস বানিয়ে টাকা রোজগার করছে, এই ধরনের বক্তব্য রাখছে দেশের প্রধানমন্ত্রী। আপনি চিন্তা করুন, জাপানে নিত্য নতুন আবিষ্কার হচ্ছে, চায়না নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, আর আমাদের এইখানে আবিষ্কার কি হচ্ছে? যে রিলস থেকে টাকা রোজগার করা। এমপ্লয়মেন্ট কোথায়? কি অবস্থা করে দিয়েছে দেশের। হ্যাঁ, এইসব করে যেগুলো করে মানে দেশের একটা অস্থির বাতাবরণ তৈরি করা সারাক্ষণ, এই ডিমনিটাইজেশন, ঠিক আছে? এই আধারকে লিঙ্ক করো ব্যাংকের কার্ডের সঙ্গে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, ভোটার কার্ডের সঙ্গে, প্যান কার্ডের সঙ্গে। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক সবাই লাইনে দাঁড়িয়ে গেল। ডিমনিটাইজেশন, কোটি কোটি লোক লাইনে দাঁড়িয়ে গেল। ডিমনিটাইজেশনের সময় কি বলল? যে এই টেররিজম শেষ, ফেক কারেন্সি শেষ হয়ে গেল। টেররিজম শেষ হয়ে গেল, ফেক কারেন্সি শেষ হয়ে গেল। তারপরে এই তোমার ডিমনিটাইজেশন পরে যেটা করলো, এই চাষিদের বিলটা, লক্ষ লক্ষ চাষি দিল্লিতে ধর্ণা দিল, বাধ্য হলো গভর্নমেন্ট। কি আচরণ করলো তাদের সঙ্গে? লাঠি পেটা করছে, পেরেক পুঁতে রেখে দিচ্ছে। ছেলেমেয়েরা যখন চাকরির জন্য যাচ্ছে তাদেরকে লাঠি পেটা করছে। কি বলবে এই সরকারের সম্বন্ধে? আর কিছু বলার নেই, তবে এদের সময় ঘনিয়ে এসছে। আর যারা ভাবছে যে একটা দারুণ কাজ হচ্ছে, RSS কিংবা এদের শাখা সংগঠন, বজরং দলও হতে পারে, আরও বিভিন্ন সংগঠন যারা এদেরকে মদত করে, তারা ভাবছে যে এই সব করে মানুষের মাথার থেকে আসল যে সমস্যা, আমার ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমি তো চাইবো যে সে এমন একটা জায়গায় যাকে পাঠাতে পারি যে নিজের পায়ে দাঁড়িয়ে সে রোজগার করতে পারে। এমন কোন জায়গায় আছে? কোন জায়গাগুলো খুলে রাখছে? রেল থেকে নিয়ে প্লেন থেকে নিয়ে সেল থেকে নিয়ে গেল, ONGC থেকে নিয়ে এই সদ্য 36,000 কোটি টাকা বোধ হয় LICর এই আদানিকে বোধ হয় পাইয়ে দিল। ইউপিতে 7খানা এয়ারপোর্ট করলো, সবকটা বন্ধ হয়ে গেল। তো এই সরকারের কোনো ভিশন নেই। মানুষকে অস্থির করে রাখো যাতে সে সহজভাবে ঠিক জিনিসগুলো চিন্তা না করতে পারে, ঠিক জিনিসগুলোর জন্য সংগ্রাম না করতে পারে।
সে নিজের ভোটার অধিকারটা বাঁচাবার জন্যই সারাক্ষণ যেন ব্যস্ত হয়ে থাকে। মানে বিজেপির উদ্দেশ্য একেবারে ক্লিয়ার যে ও আগামী দিনে যেন তেন প্রকারণে মানুষের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিতে চাইছে। প্রথম দিন থেকে এইটা আমরা বুঝতে পেরেছি। হয় বিজেপির নীতি হচ্ছে ভাতে মারো হাতে মারো। প্রথমে ডিমনিটাইজেশন করে যত ম্যাক্সিমাম যত ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো ছিল, ছোট ছোট ব্যবসাদারদের ছিল, তাদের সর্বনাশ করে দিল। এখন এই সমস্ত কর্মকাণ্ড করার পরে তো তারাও বুঝতে পারছে যে মানুষ তো ক্ষেপে যাচ্ছে তাদের উপরে, মানুষ ভোট দেবে না। অথচ খুব সহজ উপায় যে কোনোভাবে মানুষের ভোট অধিকারটা তুমি কেড়ে নাও। ওদের একটাই এজেন্ডা এখন। তুমি দেখো প্রতিটা জিনিস লক্ষ্য করো, যে সিএএ, এনআরসি, এসআইআর, এই সমস্ত জিনিস একটাই হচ্ছে যে ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নাও। এই ভোট দেওয়ার অধিকারটা তো আম্বেদকারের জন্য আমরা সাধারণ মানুষেরা পেয়েছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো এরা তো বরাবরই আম্বেদকার বিরোধী, এরা বরাবরই মনুবাদী, এদের তো এইটা লক্ষ্যই। তো এটা নতুন করে কি বলা আছে? যারা বুঝতে পারছে না, যারা বুঝতে পারেনি, তারা বুঝুক কি দিনকাল আসতে চলেছে।